ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আতিকুর রহমান। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার দাবি, আন্তর্জাতিক আদালতে মামলার পরামর্শ। মস্কোকে চমকে দিল কিয়েভ, রাশিয়ার কুর্স্কের ৩০ কিলোমিটার দখল ইউক্রেনীয় সেনাদের। প্রধান শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত আয়োজনে যাব। কোনো রকম বিলম্ব না করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে এই পরামর্শ দিলেন বিশিষ্টজনরা। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, প্রয়োজনে যেতে হবে আন্তর্জাতিক আদালতে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন করণীয় কি, এই বিষয়ের ওপর ভার্চুয়াল আলোচনার আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে এখনই মামলার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন অনুযায়ী জুলাই মাসের 14 তারিখের পরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করাটা এই সরকারের একেবারে জরুরি ইম্পারেটিভ বিষয়ে পরিণত হয়েছে। অবিলম্বে সেটা না করা হলে প্রত্যেকটা দিন আপনি যদি না করেন, তাহলে প্রত্যেকটা দিন আপনি তাকে এক ধরনের ইম্পিউনিটি দিচ্ছেন। একটি বিশেষ রাষ্ট্র ভারতের আনুকূল্য পেয়ে তিনি এবং তার পরিবারের লোকজন যে সমস্ত কথাবার্তা বলছেন সেগুলো ওপেনলি এই সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে, যার অর্থ হচ্ছে যে অন্য কিছু সবই বাদ দিন, যে 500-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে, তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ারও পরামর্শ তার। এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার অবস্থান স্পষ্ট করার কথা বলেন বক্তারা। বাংলাদেশের বর্তমান সরকার যদি এটা করতে নাও পারতে পারে, তাহলে ইফতেখার ভাই জাতিসংঘের সাহায্যের কথা বলেছেন, সেটা একটা পথ হতে পারে। আরেকটা হতে পারে কি জানেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়া। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রেফার করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে যে কোনো সময় আইসিসি সেটা টেক আপ করতে পারে। অন্তর্বর্তী সরকার কি করতে চায় তা স্পষ্ট করার পাশাপাশি দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করে নির্বাচন আয়োজনের পরামর্শ ডক্টর আলী রিয়াজের। ছাত্ররা যখন আন্দোলনের এক দফা দাবি করেছিলেন, তখন একটা কথা বলেছিলেন, তারা আসলে রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করতে চান। সেই জায়গায় যাচ্ছেন কি যাচ্ছেন না, এটা খুব সুস্পষ্ট করে বলার জন্য আমি দাবি করতেই পারি। তারা আমাদেরকে বলুন যে আসলে তারা কি করতে চান, তারা কোন ভিশনটা অ্যাডপ্ট করছেন। নির্বাচনের চাহিদা যে কথাটি উল্লেখ করা হয়েছে শীঘ্রই, সেটি অবশ্যই যৌক্তিক দাবি হতে পারে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে কতখানি যৌক্তিক সেটা আমাদেরকে ভাবতে হবে। ইতিমধ্যে সচিবালয় থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যা ও গুমের সাথে যুক্ত কর্মকর্তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন বক্তারা। যদিও আপনি মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। বিশ্বজুড়ে কমেছে তরুণদের বেকারত্বের হার। এই ধারা অব্যাহত থাকতে পারে আগামী কয়েক বছর, এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। সংস্থাটিতে প্রকাশিত প্রতিবেদন বলছে, গেল 15 বছরে সবচেয়ে বেকারত্ব কম ছিল 2023-এ। তবে সব অঞ্চলে বেকারত্ব কমার এই হার সমান নয়। গেল 1.5 দশকে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে তরুণদের বেকারত্বের হার। এই ধারাবাহিকতা 2025 সাল নাগাদ অব্যাহত থাকতে পারে, এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। সোমবার আইএলওর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গেল বছর বিশ্বজুড়ে 15 থেকে 24 বছর বয়সী 6,49,00,000 তরুণ বেকার ছিলেন। সেই হিসাবে বেকারত্বের হার ছিল 13%, যা করোনা মহামারীর আগের অবস্থায় ফিরে গেছে। চলতি ও আগামী বছর এই হার আরও কমে 12.8% নামতে পারে বলেও জানায় সংস্থাটি। তবে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এতে এশিয়ার দেশগুলো পিছিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উঠে আসে। আইএলওর প্রতিবেদন অনুযায়ী গেল বছর আরব দেশগুলো, পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তরুণদের মাঝে বেকারত্বের হার 2019 সালের চেয়ে বেশি ছিল।
The ILO report shows that we actually see a record. গেল 15 বছরের মধ্যে সর্বনিম্ন হার দেখেছি আমরা। এটা অবশ্যই একটি অবিশ্বাস্য অর্জন। তবে সব অঞ্চলে এই হার সমান নয়। তাই এখনো আমাদের করার অনেক কিছু রয়েছে। From this recovery to the same extent as young men. চাকরির বাজারের বৈষম্য ও বেকারত্ব গোটা বিশ্বের জন্যই অভিশাপ। অনেক তরুণী হতাশায় নিমজ্জিত হচ্ছে। এই কারণে যে ভবিষ্যতে ভালো জীবনযাপন করতে পারবো কিনা এ থেকে উত্তরণ দরকার। জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থাটি বলছে, করোনা মহামারীর পর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপকভাবে বেড়েছে, যা শ্রমবাজারে তরুণদের বেকারত্ব কমার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। মিলা খন্দকার, চ্যানেল 24। ভারতের বিহার ও পশ্চিমবঙ্গে পদদলিত হয়ে প্রাণ গেছে 14 জনের, আহত হয়েছেন অর্ধ শতাধিক। সোমবার বিহারের মখদুমপুরের একটি মন্দিরে এই দুর্ঘটনা হয়। এক ফুল বিক্রেতার সাথে বাকবিতণ্ডার জেরে ঘটনার সূত্রপাত। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে পদদলিত হয়ে প্রাণ যায় বেশ কয়েকজনের। ঘটনার জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দুষছে স্থানীয় ন্যাশনাল ক্যাডেট কর্পস। এদিকে পশ্চিমবঙ্গের বাগডোগরায় মন্দিরের শিবের মাথায় পানি ঢালতে গিয়ে পদদলিত হয়ে নিহত হয় 6 পুণ্যার্থী। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। মস্কোকে চমকে দিল কিয়েভ। রোববার রাশিয়ার কুর্স্ক অঞ্চলের আরও 30 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। 2022 সালের যুদ্ধ শুরুর পর রুশ অঞ্চলে এটি কিয়েভের সবচেয়ে গভীরতম অবস্থান। 2022 সালে ইউক্রেনে যে যুদ্ধ শুরু করেছিল রাশিয়া, আজ তা বুমেরাং হয়ে ফিরে এসেছে নিজ ভূখণ্ডে। রাশিয়া জয় করতে দেশটিতে ঢুকে পড়েছে কয়েক হাজার ইউক্রেন সেনা। কুরস্ক অঞ্চল থেকে বেশ কয়েক কিলোমিটার অগ্রসর হয়েছে তারা। 6 দিন ধরে চলমান এই অভিযানের কথা সম্প্রতি ভিডিও বার্তায় স্বীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুধু এবছরই কুরস্ক অঞ্চল থেকে 2000-এর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে আমাদের সুমি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যেকটি হামলার সমুচিত জবাব দিতে আমাদের এই অভিযান। ইউক্রেনের এই অভিযান প্রতিহত করতে বদ্ধপরিকর মস্কো। কুরস্ক অঞ্চলে নতুন করে মোতায়েন করা হয়েছে 1000 সেনা। সরিয়ে নেওয়া হয়েছে 76,000 স্থানীয় বাসিন্দাদের। কয়েকটি শহরে ইউক্রেন বাহিনীর সাথে তুমুল লড়াই চলে রাশিয়ার। তবে শুধু প্রতিরোধ নয়, প্রতিশোধের হামলাও সমান্তরালে চালাচ্ছে মস্কো। কিয়েভে একদিনে 57টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া, যার 53টি পতনের আগে অকেজো করে ইউক্রেনের বিমান বাহিনী। বাকি 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে রাজধানীর বেশ কয়েকটি আবাসিক ভবনে। একই দিনে খার্কিভেও রকেট হামলা চালায় মস্কো। এছাড়া গোটা দেশেই সামরিক তৎপরতা বাড়াচ্ছে ক্রেমলিন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। গাজায় যেন জাতিগত নিধনের মিশনে ইসরায়েল। এখন পর্যন্ত উপত্যকাটির মোট জনসংখ্যার 1.8% বাসিন্দাদের হত্যা করেছে জায়নবাদী সেনারা। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, নিহতদের 75% বয়স 30 বছরের নিচে, যাদের 34% মৃত্যু হয়েছে অপুষ্টিজনিত কারণে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে প্রায় 40,000, আহত হয়েছেন আরও 92,000-এর বেশি। শুধু গেল 24 ঘন্টায় উপত্যকাটিতে ইসরায়েলের মুহুর্মুহু হামলায় প্রাণ গেছে 22 ফিলিস্তিনির। সীমান্তে উত্তেজনা অব্যাহত। উত্তর ইসরায়েলে 30টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। এদিকে গাজা যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনা করতে মস্কো যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। অস্ট্রেলিয়ায় একটি হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট সহ 2 জন। সোমবার উত্তর কুইন্সল্যান্ডের কেইরিন্স শহরের একটি হোটেলের ছাদে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। সাথে সাথে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে হোটেলে অবস্থানকারীদের সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। সফল প্যারিস অলিম্পিক আশীর্বাদ হয়ে এসেছে ফ্রান্সের অর্থনীতিতে।
প্রায় 11 মিলিয়ন টিকিট বিক্রিতে চাঙ্গা হয়েছে প্যারিস, মার্সেই সহ একাধিক শহরের পর্যটন খাত। অসম্ভবকে সম্ভব করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট। মুখরিত প্যারিসে বিষাদের সুর, শান্ত নীরবতা। অলিম্পিক সমাপনী অনুষ্ঠানের 24 ঘন্টা না পেরোতেই পুরনো রূপে ফিরতে শুরু করেছে ভালোবাসার নগরী। নিরাপত্তার কড়াকড়ি কমতে শুরু করেছে, স্বাভাবিক হচ্ছে যান ও জনচলাচল, খুলে ফেলা হচ্ছে রাজধানীর অস্থায়ী ভেন্যু ও বিভিন্ন স্থাপনা। বিগেস্ট শো অন আর্থের প্রভাব পড়েছে ফ্রান্সের অর্থনীতিতে। ব্যাংক অব ফ্রান্সের প্রত্যাশা, বছরের তৃতীয় কোয়ার্টারে 0.25% বাড়তে পারে অর্থনীতির পরিধি। ইতিবাচক ছোঁয়া লেগেছে পর্যটন খাতেও। ফরাসি পর্যটন মন্ত্রী অলিভিয়া গ্রেগরের দাবি, শুধু প্যারিসের জাদুঘর ও রেস্টুরেন্টগুলোতে বেড়েছে 25% দর্শনার্থী ও ভোজন রসিক। পর্যটকের ঢেউ লেগেছিল সেইলিং ও ফুটবলের ভেন্যু মার্সেই, আর বাস্কেটবল ও হ্যান্ডবলের ভেন্যু লিলেতেও। শুধু গেমসের প্রথম সপ্তাহেই ওই দুই শহরে বিক্রি হয়েছে প্রায় 1.5 মিলিয়ন টিকিট। আসর চলাকালে গেল বছরের তুলনায় প্রায় 45% বেড়েছে পর্যটকের সংখ্যা। রাজনৈতিক সংকট পাশে রেখে অসংখ্য প্রতিকূলতা জয় করে সফল অলিম্পিক আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। বছরের পর বছর অনেকেই বলে এসেছে এটা সম্ভব নয়। বছর, মাস, সপ্তাহ, এমনকি প্রতিদিনই বলেছে তারা এটা বাস্তবসম্মত নয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা পাগলামি, নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়, সেন নদীতে সাঁতার কাটাও সম্ভব নয়। ফ্রান্স শীর্ষ 5-এ থাকতে পারবে না। আপনারা যা সম্ভব করে দেখিয়েছেন তা বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞ বলেছে অসম্ভব। তাই ধন্যবাদ আপনাদেরই প্রাপ্য, কারণ আপনারা তা করে দেখিয়েছেন। অভিনন্দন। অলিম্পিক শেষে এ মাসেই আবারও ক্রীড়াযজ্ঞে মাতবে প্যারিস। 28 অক্টোবর শুরু হবে প্যারালিম্পিক। জহির সাগর, চ্যানেল 24। ছবি এঁকে বিশ্বের শিল্পাঙ্গনে আলোড়ন তুলেছে জার্মান শিশু লরেন্ট। মাত্র 2 বছর বয়সী এই শিশুর আঁকা একটি ছবির দাম উঠেছে 3,47,00,000 টাকা পর্যন্ত। শিল্পীদের কাছ থেকে পেয়েছেন মিনি পিকাসো খেতাব। সন্তানের এমন কীর্তিতে গর্বিত তার বাবা মা। বয়স মাত্র 2 বছর। এই বয়সেই আঙ্গুলের আঁকিবুকি দিয়ে শিল্প জগতে সাড়া ফেলেছে সে। এই বিস্ময় শিশুর নাম লরেন্ট সোয়ার্টস। অ্যাক্রিলিক পেইন্ট ব্যবহার করে জার্মান শিশুটির আঁকা ছবি দেখে অবাক গুণী শিল্পীরাও। দেশ বিদেশের পত্রিকায় তাকে নিয়ে বেশ কয়েকটি ফিচার স্টোরিও লেখা হয়েছে। এরই মধ্যে নিলামে তোলা হয়েছে এই ক্ষুদে শিল্পীর আঁকা ছবি। দাম উঠেছে 2,70,000 ইউরো পর্যন্ত, বাংলাদেশি মুদ্রায় যা 3,47,00,000 টাকা। অসাধারণ প্রতিভার লরেন্টকে শিল্পীদের অনেকেই আদর করে ডাকেন মিনি পিকাসো নামে। লরেন্টের ইনস্টাগ্রামের ফলোয়ার 50,000-এর বেশি। রয়েছে লরেন্টস আর্ট নামে ওয়েবসাইটও। সন্তানের এমন কীর্তিতে গর্বিত লরেন্টের বাবা মা। গেল বছর সপরিবারে ছুটি কাটাতে যাই। রিসোর্টে বিশাল একটি পেন্টিং ঘর দেখে ছবি আঁকার প্রতি তার উৎসাহ তৈরি হয়। এরপর থেকে সে রং তুলি নিয়ে খেলার ছলে আঁকা শুরু করে। বেশিরভাগ সময় সে আঁকাআঁকি করে, আমাকে ডেকে দেখায়। বর্তমানে তার আঁকা কয়েকটি দারুণ ছবি রয়েছে। ওর কাজে আমি অভিভূত। লরেন্টের পেন্টিংয়ের সবাই প্রশংসা করে, এমনকি নিলামে বেশ ভালো চাহিদা রয়েছে। বাবা হিসাবে বিষয়টি গর্বের। আমি চাই ও শতাব্দীর সেরা অঙ্কন শিল্পী হোক। ওর জন্য শুভকামনা। গেল এপ্রিলে মিউনিখের সবচেয়ে বড় চিত্রাঙ্কন প্রদর্শনীতে স্থান পায় লরেন্টের আঁকা শিল্পকর্ম। আগামী সেপ্টেম্বরে এই বিস্ময় শিশুর শিল্পকর্ম নিয়ে আয়োজিত হবে একক প্রদর্শনী। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।